এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পোষ উত্তর দিতে চাইল, শব্দ করলো। তৌসিফ ও বলে ওর মুখ ছাড়তে ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। মুখটা ছাড়া মাত্র জোরে জোরে শ্বাস নিল পোষ। এই পর্যায়ে তার হিচকি উঠে গেল। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতে পোষ পানি খেলো তো খেলো, পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতেই খালি পেট, তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেটে আর সইল না। দুটো হিকি শব্দ তুলে একদম তৌসিফের গায়ে বমি করে দিল। বমিতে শুধু পানি বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না ও। এ তো 12 মাসের রোগী মনে হচ্ছে তার। রাত থেকে কেমন অসুস্থ অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল ও। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পোষ ভয় পাবে এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম কোমল বরফ সে ছিল শুধু দুইজনের জন্য, তারা কেউই এখন নেই ওর কাছে। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজেকে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চিনে, ক্ষমতা চিনে। তৌসিফকে কে চায়? শুধু তার ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ করে। যেদিন এই ক্ষমতা থাকবে না সেদিনই কেউ থাকবে না ওর কাছে। তা খুব ভালোভাবেই জানা ওর। বড় আপাকে সে সম্মান করে। মায়ের পর আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পোষকে নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই। সেই পোষের কাছে বসলো, পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল, সকালে নাস্তায় কি খাও পোষরাত? পোষ কথা না বলাতে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল, প্রশ্নের উত্তর দাও। ভয় ভয়ে তাকিয়ে পোষ। কাপা স্বর তার। কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপল। তৌসিফের কপাল কুঁচকে গেল। পোষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে, অথচ মেয়েটার ঠোঁট ইচ্ছু গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায়। তড়িৎ বেগে পোষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে। পোষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে, তাই কাপা কাপা গলায় জানালো, পরোটা চা। আর বলতে পারলো না মেয়েটা। তৌসিফের কিছু বুঝতে বাকি রইল না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইলো, হলো না। পোষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল। পুনরায় ফিরে এলো। পোষের মাথাটা নিজের বুকে সাথে মিশিয়ে ঠেসে তুলল। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখে দিয়ে তৌসিফের বুকে পোষকে দেখল। নতুন বউ নিয়ে মামা এসব ঠলাঢলি করছে। তা বড় আপাকে জানাতে হবে, সারা বাড়িতে জানাতে হবে, মামার বড় ভাবিকেও জানাতে হবে। সে বারবার বলেছে এখানকার সব খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখে ধমক দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতে তৌসিফ তা পোষের ঠোঁটের সামনে ধরল। এতটা যত্ন করে পোষকে কে কবে খাওয়ালো মনে পড়ে না পোষের? সে ফিকে কেঁদে উঠতে তৌসিফ আরেকটু বুকে চেপে নিল ওকে। কারো উষ্ণ চওড়া বুকে ঠাই পেয়ে লতার মতো পেঁচিয়ে যেতে চাইল পোষ। ভুলে গেছে মানুষটাকে। গুটিয়ে ওভাবে দুধটুকু খেল। তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিল পোষের ঠোঁট। চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর দিল। দরজায় দাঁড়িয়ে তাইফা হাসছে। তার ভাইটার বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ছটপট ভেবে নিল সে পোষকে বলবে অতি শীঘ্র বাচ্চা নিতে। খাখা করা বাসাটা তাতে হইচই পূর্ণ হবে। মিনুকে এখানে দেখেই থমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু। তাইফা চিন্তিত হলেন আবারও। এই দুই বোনের থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে? জঘন্যতম সম্পর্কের ইতি কবে ঘটবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি পারে না নতুন কাজের লোক রাখতে? কেন এদেরকেই রাখতে হবে? এদের কি কি দরকার? এখন ঘরে বউ আছে, সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না? না জানি কবে চপকে পড়ে আবার বড়টা। হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকে বাসায় নেই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যেন চলে গেল। চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে
ওরাও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমন্তের চোখে তাকে গলা দিয়ে আর স্বর বের হয়নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্রর ধারণা তালুকদার বাড়ির সামনে গিয়েছে হিমু ভাই, কারণ আছে অবশ্যই ওই পাকা রাস্তা দিয়েই মেন রোড। তারপরে সামনে গেলেই চিকন এক গলি দিয়ে শর্টকাট ভাবে পৌঁছানো যায়। চৈত্রর মন বলছে পোষ আপার কাছেই গেছে হিমু ভাই। ইনিমিনি দুজনেই গাল ফুলিয়ে বসে আছে। পিহাও মন খারাপ করে বসেছে। টেবিলে বসেছে সবাই বড় চাচার ভয়ে। সকলে জোর চোখে পর্যবেক্ষণ করলেন বড় চাচা। তার উপর সকলের রাগ, অভিমান আর অভিযোগ। তিনি জানেন, তবে এমন না কেউ পরিস্থিতি জানে না। বাচ্চারা বাদে সকলেই জানে, হেমন্ত নিজে জানে সবটা, তবুও তার জেদ কি মানায়। তিনি জানেন রাতভর তার হেমু ঘুমায়নি। ফজরে নামাজ পড়ে সে পোষকে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিলল কিনা। তার বউও সকাল থেকে গোমরা মুখ করা। আচ্ছা, তার কি বুক জ্বলে না? পোষ কি তার মেয়ে না? কলিজার টুকরো একটা পোষ। রোজ রাতে তাকে এলাচি গুঁড়া কে দেয়? পোষটাই তো ছোট্ট ছোট্ট হাতে মুঠো ভরে এনে দিত তাকে বছর ধরে। আজ কেউ দিল না, কেউ না। বুক ভার হয়ে এলো তার। হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। পিহার মুঠো। পিহা মুখটা মলিন করে বলল, বড় পাপা, আপা বলেছে রোজ সকালেই তোমাকে দিতে। পিহার হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি। চোখ মুখ লাল হয়ে গেল। সকলের সামনে কাঁদতে পারবে না বলে উঠে চলে গেলেন। জ্যৈষ্ঠ পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বলল। হেমন্ত এলো মিনিট 2 পর। এসে টেবিলে খেতে বসল। একে একে বাকিরাও এসেছে। চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর, কিন্তু কতটুকু পারলো জানা নেই কেউ। বাকিরা বুঝলো ইনিমিনি যেন মানতে চায় না, বুঝতে চায় না। না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে দিতেই বাড়িতে কান্নার রোদ পড়ল। হেমন্ত কোনোরূপ কথা বলল না। চৈত্র আর জ্যৈষ্ঠই দুটোকে কোলে তুলে নিল। বিষাদের পরিপূর্ণ হক বাড়ি। নিজ হাতে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও। দুধ খেতেই গায়ে জোর ফিরে এসেছে ওর। তৌসিফের হাতে খাবে না ও। তাইফা পাশে এসে বসতে পোষ তুমি গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল পোষ। তাইফা পোষের মাথায় হাত বুলিয়ে দিল, এটা ওটা বুঝালো। পোষ কথা বললো না। তৌসিফ পোষের মুখ মুছে দিতে দিতে বলল, তোমার চা আসছে একটু পরই। উঠে হাত ধুতে গেল তৌসিফ। একা পোষকে পেয়েই তাইফা কথা তুলল। পৌষি, আজকাল তো যুগ ভালো না সোনা। ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাই ব্যবহার করি যে তা আমাদের শরীরেও ইফেক্ট ফেলছে। ফার্টিলিটির সমস্যা এখন ঘরে ঘরে। তোমার বয়স পারফেক্ট সোনা, এখনই বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তোমারও একা লাগবে না। ভেবো না সেকালের আমি তাই এসব বলছি, বা তুমি হয়তো ম্যারিড লাইফ এনজয় করতে পারবে না। বাচ্চা হোক, পার্লার মানুষের অভাব হবে না, তুমি এনজয় করবে। আজ প্রথম তাই অসুস্থ হয়ে পড়েছো এতটা। পোষকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে তাইফা ওর হাত ধরল, কাতস্বরে আবদার করল, আমি জানি তোমার হয়তো মা ডাক শোনার বয়স হয়নি, তবে আমার ভাই তৌসিফের তো বয়স হয়েছে বাবা ডাক শোনার। ওর শখ ইচ্ছেও প্রকাশ করে না। তুমি নিজে বুঝে নিও, শুধু ওকে একটু আগলে রেখো, দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির গ্লাস এগিয়ে দিও, বিনিময়ে ও নিজের জান এগিয়ে দিবে। ও ভালোবাসার কাঙাল। সব থাকলেও আমার তৌসিফের ভালোবাসা নেই। নিজের সংসারটাকে বড় করো পৌষি, 3-4টা বাচ্চা যথেষ্ট হবে। পরে যদি তোমরা মনে করো তাহলে কম বেশি হোক। ভেবো না ননদ নাক গলাচ্ছে পার্সোনাল ম্যাটারে। তোমাকে ছোট দেখেছি আমি, ননা শুধু সম্পর্কেই। তোমার অনেক বড় আমি, তুমি অবুঝ পৌষি, তাই শুধু বোঝাচ্ছি। এত এত সম্পদ কে খাবে? সব তোমার আর তোমাদের সন্তানদেরই তো থাকবে। পোষের লজ্জায় কান লাল হয়ে উঠল। বড় আপা যে ওকে অসুস্থ দেখে কতটা উল্টো পাল্টা ভেবেছে, যা বোঝা হয়ে গিয়েছে ওর। এই জন্যই কাজের লোক সহ বাকি ছেলে দুটো ওভাবে দেখছিল ওকে। আর বলে কি এই আপা, 3-4টা বাচ্চা কোথায় পাবে পোষ? কে করবে ইম্পোর্ট এক্সপোর্ট? পোষ জীবনও না, এও কালেও না। এই বুড়ো চরিত্রহীন ভাইকে বলুক আচ্ছা পয়দা করতে, কাজের বুয়া আছে তো। ওহ, তাকেও তো কাজের বুয়া বলা যাবে না, ম্যাডামের মাইন্ডে লাগবে। বাহ, চমৎকার মজৎকার। জ্ঞানী গুণী মানুষ কেন পৌষের জীবনে আসে? অসহ্য। তৌসিফ পুনরায় রুমে ঢুকা মাত্রই বড় আপা বেরিয়ে গেলেন।
চা দিয়ে গেল মিনু। তৌসিফ পকেটে মানিব্যাগ ভরতে ভরতে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে পৌষরাত? কুত্তা কুত্তা লাগছে। হোয়াট? ধমকে চমকে গেল পশ। তার সত্যি কুত্তা কুত্তা ফিলিংস হচ্ছে। এখন কি সত্যিকারের ফিলিংসটাও বলা যাবে না? অনুভূতির কি দাম নেই তার? মরার মতো পড়ে আছে পশ। এ যেন একুল ওকুল সব কুল হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা। অনুভূতি কেমন তা জানি না পশ। এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষগুলো অদ্ভুত। তাইফা এখনো নেই। নিজের ভাইয়ের গুণগান গিয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছে। তৌসিফ সেই যে বেরিয়েছে, আসারও খবর নেই। ফিটফাট সদরঘাট হয়ে বেরোলো লোকটা। ভাবখানা এমন যেন রাজ্য জয় করতে বেরিয়ে গিয়েছে। ও না থাকায় পোষে লাভই হলো বটে। তৌসিফকে ভালো লাগে না, ওর কথা বলতেও রুচিতে অভাব অনুভব হয়। আশেপাশে থাকলে ঘৃণায় গা রিড়ি করে। সেই লোকের বুকে থেকে তার ওই জঘন্য নোংরা হাতে কিভাবে পোষ খেলো তাই মাথায় ঢুকছে না। একটু আগেই গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে, লাভ হয়নি, উল্টো এখন মরার মতো শুয়ে আছে। পোষের প্রশ্ন জাগ্রত হলো মনে। তৌফিক তালুকদার কি জানেন না ওদের বিয়ের খবর? তার অনুভূতি কেমন? তার আপন ছোট ভাই পোষকে বিয়ে করেছে। এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ওই মানুষটা কি জানে পোষ তার অস্তিত্ব অতি অতি শীঘ্র হারাতে চলেছে? তার মধ্যে আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পোষ জানে না। ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষে তাকে ধোকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার এই কথা শুধু শোনা মাত্রই কেন ছুটে এলেন না? তার কি উচিত ছিল না গত রাতে এখানে আসা? পোষ হঠাৎ করেই উঠে বসলো। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা যায়নি ওকে বিয়ে করতে। তার সাথে আরও কিছু মানুষও ছিল। নিজের দুই ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করেনি। এর মানে তৌফিক তালুকদারও ছিল সেখানে। আদরের ছোট ভাইয়ের বিয়ে দিয়েছে নিজ হাতে নাকি সে জানি না। মাথা চেপে ধরে পোষ। যদি তৌফিক তালুকদার জেনেই থাকেন তাহলে কেন এখনো পোষের সম্মুখে আসছে না? আকাশ কুসুম ভাবনার মাঝে মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পোষের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে রসিয়ে রসিয়ে বলা, মামা কল দিয়েছে ছোট ভাবি, হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছে না। গিয়েছিলেন মিটিং এ, গুরুত্বপূর্ণ মিটিং, অথচ আপনার চিন্তায় কাজে মন দিতে। মিনুর হাত থেকে ফোনটা ছিনে নিল পোষ। রাগের চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপড়ে দিতে পারলে বুকের অশান্ত ভাবটা কমত। দু চোখের বিষ যেন এই মিনু। অসহ্যকর এক মেয়ে। ফোনটা ছিনিয়ে নিতে মিনু গায়ের লাগলো। কথা বন্ধ করে দাঁড়িয়ে রইল ঠায়। পোষ এবার সত্যি ধৈর্যহারা হলো। এই কাজের মেয়ের সামনে নিজেকেই ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট করে দেখে না পোষ। আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গেল যেন। থমকে বলল উচ্চ স্বরে, যাও এখান থেকে। মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, তবে নড়ল না। পোষ অবাক না হয়ে পারল না। সশব্দে পুনরায় ধমক দিতে মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পোষ অবাকের উপর অবাক। এতটুকুন মেয়ের তেজ দেখো। হোল্ড থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠ কর্ণগোচর হলো। পৌষরাত? পোষের উত্তর করলো না। তৌসিফ পুনরায় বলল, পৌষরাত, জানি শুনছো তুমি। কথা শোনো আমার লেট হবে একটু। মিটিংটা লেন্দি হবে এতটা ভাবিনি। একটু গুরুত্বপূর্ণ না হয় তোমাকে প্রথম দিন একা ফিল করতে দিতাম না। প্লিজ দুপুরে খেয়ে নিও, শরীরটা খারাপ লাগবে না হয়, বুঝেছো পৌষরাত? পোষ কিছুটা বাজ খাই গলায় বলে উঠল, কাজের মেয়ে অলরেডি বলেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ইচ্ছে করে কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করলো পোষ। তবে লাভ হলো না। তৌসিফ যেন শুনেনি কথাটা, শুধু বলল, বউ আমার, তুমি পৌষরাত। আমি ভাববো না তো কে ভাববে? এত সব রঙের কথা পৌষের ভালো লাগে না, বরং রং তামাশা ভরা কথা শুনিয়ে হয়তো মেয়ে ফাঁসায় এই লোক। ফোন কেটে চুল খামচে ধরে পোষ বিড়বিড় করে বলে, আমি পাগল হয়ে যাব। দুপুরের দিকে গোসল করে চুল আসে পোষ রুমে পায়চারি করছে। সমান তালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কাটে, টেনশন কমে পোষ। হেমু ভাই দেখলে দিত এক ধমক। চৈত্র তখন দাঁত কেলিয়ে হেসে বলতো, আপা নেল কাটারের খরচ বেঁচে যাচ্ছে। মেজো চাচি আবার এটা দেখে বলতো, ইনিমিনি নাকি ওকে দেখেই দাঁত দিয়ে নখ কাটা শিখেছে। পোষ অবশ্য হিসেবে পাত্তা দেয় না।
ওর ধারণা কেউ কাউকে দেখে কিছু শেখে না। মানুষ স্বাধীন চেতা, জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটাই করে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে হয়তো সে ধারণা নেয়, কিন্তু বদ অভ্যাস আয়ত্তে তো আর ওই মানুষটা করে দেয় না। মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌঁছে। ইচ্ছে করে ফোনটা গত রাতে অফ করে রেখেছিল, না হলে এতক্ষণে কল এসে যেত। পোষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে। কেন কথা বলবে পোষ? কি দায় তার? জাহান্নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে। পোষ চায় না ওর রাগ ভাঙুক, কোনোদিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষের মরণ হোক, তবুও না ভাঙুক তৌসিফের ওপর রাগটা। কতটা যুক্তিযুক্ত পৌষের মস্তিষ্ক তা বুঝে উঠতে পারছে না। যেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তৌসিফ কোন ক্ষেতের মূলা। মামা তো এখন বাসায় নাই, গোসল কেন করলেন ছোট ভাবি? বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে এলো পৌষের। এতটুকু মেয়ের মুখের এই কি ভাষা? হ্যাঁ, পৌষ মানছে গ্রামের মেয়েরা একটু চটপটে হয়, মুখের লাজ তার কমই থাকে, তাই বলে এইসব প্রশ্ন করবে সে? হাই কপাল! কি দিন চলে এসেছে গেল পৌষের। এখন নাকি হাঁটুর সমান মেয়েকে ও উত্তর দিবে কেন গোসল করেছে। সকালেও নিশ্চিত এই কারণে পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনো। তরতর করে রাগ উঠে গেল পৌষের মাথায়, হাত পা ঝিমঝিম করে উঠল রাগে। এক হাত ঘাড়ে পেছনে বুলাতে বুলাতে দাঁতে দাঁত চেপে বলা। মিনু চলল না, বরং খিলখিল করে আসতে আসতে জানালো, ও মা, ছোট ভাবি রেগে যাচ্ছেন কেন? মামা আপনাকে খেতে যেতে। বেয়াদ্দব কোথাকার, বের হয় এক্ষুনি, যা আমার রুম থেকে। চোখের সামনে এলে থাপ করে গাল লাল করে দিব, ফালতু ঝুনা পোলা পাইন। মিনুর হাসি মুখটা সহসা থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর কতগুলো কড়া কথা ওকে শোনালো এই একদিনের মেয়ে। টলমলে চোখ দুটোতে শুধু রাগের লেলিহান দেখতে পেল পৌষ। মিনু শুধু নীরব রইল, মাথাটা নিচু করে চলে গেল বাইরে। এ যেন অতি গভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল। চুল থেকে পেঁচানো তাওয়ালটা খুলে ফেল পৌষ, রাগে ছুঁড়ে মারল ফ্লোরে। তার মাথা এখনো ভোব করছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু দিয়েছে কেউ। ওর মাথায় ধপ করে বিছানায় উল্টে হয়ে শুয়ে পড়ল। নোংরা জায়গায় এসে পড়ল পৌষ। পিয়া ছোট ছোট পা ফেলে হেমন্ত রুমে সামনে এলো। দরজাটা বেরানো দেখে ধীর পায়ে রুমে ঢুকলো ও। বিছানায় এলোমেলো কিছু কাপড় রাখা দেখে পিয়া যতটুকু পারল ভাঁজ করলো। এত কাপড় সে ভাঁজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতে দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করছে, তবে এটা ভাঁজ বলা যাচ্ছে না। পেঁচিয়ে পেঁচিয়ে আরো কাপড়ের বাটা বাজিয়ে রেখেছে। তার চোখ পড়লো বারান্দায়। দিনদাহারে গাছে পানি দিচ্ছে পিহা, না চাইতো এবার হেসে ফেল হেমন্ত। নিজের কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, পিহুরানি, হ্যাঁ বলবো। কাপড় ভাঁজ করেছিস? করলাম তো। এখন কি করিস? গাছে পানি দেই হেমো ভাই, দেখে যান। এই দুপুরে গাছে পানি? মরে যাবে না? দুপুরে খাবার খেলে কি আমি আপনি মরে যাই? মরি না তো, তাহলে গাছ কেন মরবে হেমো ভাই? হেমন্ত কাপড়গুলো ড্রয়ারে রেখে বারান্দায় এলো। পিহা গুজো হয়ে গাছে পানি দিচ্ছে, পেছন থেকে ওর চুলে টান দিল। পিহা হাসি মুখে তাকালো, হাতে একটা বেগুনি রঙের ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বোম গাছের চারা কে লাগালো হেমো ভাই? পৌষ। পিহা হেসে উঠল। এই গাছ বাড়ির আশেপাশে অযথা হয়ে থাকে, বেগুনি রঙের ফুল ধরে। গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা ওগুলো পানিতে ফেলে, এতেই ঠুসঠাস শব্দ তোলে, ওগুলো ফুটতে থাকে। এই জন্যই অঞ্চল ভেদে এটাকে এখানে বলে বোম ফুল। পৌষের ভীষণ পছন্দের এটা। রাস্তা থেকে টুকিয়ে এনে বাড়িতে লাগিয়ে, তাও হেমন্ত রুমের বারান্দায়। রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যাবে। পিহা রুমের দিকে পা বাড়িয়ে বলল, বিচিগুলো আপাকে দেখতে গেলে নিয়ে যাব, ঠিক আছে? যাস। পিহা বিছানায় ঝাড়ু হাতে খাট ঝাড়তে নিলে পেছন থেকে তা নিয়ে নিল হেমন্ত। পিহাকে সরিয়ে দিয়ে বলল, অনেক কাজ করেছেন আকামের চামচি, এবার বসুন, আমার কাজ আমি করে নিচ্ছি। পিহা ছোট টুলটাতে বসল, পা নাড়াতে নাড়াতে বলল, কিভাবে বুঝলে পৌষাপ আমাকে এইসব করতে বলেছে? ওর কাজ তুই নিশ্চিত সেদে সেদে করবি না? পিহা দাঁত বের করে হাসলো, বলল, তোমার কাছে তো এখন বউ নেই হেমো ভাই, তাই খাতির লাগাতে আসলাম। ওমা, তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বউয়ের দায়িত্ব তোকে পালন করার জন্য কত টাকা দিতে হবে? হা, কি যে বলো,
বউরা কি টাকা নেয় নাকি? বউ তো নেয় না, কিন্তু তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই, আর রাতে পাবি। এখন ভাগ। পিয়া চট করে উঠে দাঁড়ালো, হাসি হাসে মুখ এখন নেই। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হেমন্ত প্রশ্ন করল। কি হলো? পিহা আর দাঁড়ালো না, শক্ত করে জড়িয়ে ধরলো হেমন্তকে, কাঁদতে কাঁদতে বলল। বড় বাবা এটা কেন করলো? পোষাপাকে নিয়ে এসো না হেমো ভাই। হেমন্ত পিহার মাথায় হাত রাখল। কিছু বলার আগে জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্তর দুই কাঁধে জড়িয়ে কিছু বলার আগে ইনিমিনি দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্তর দুপা জড়িয়ে ধরল, কিছুটা বাদরের মতো ছুলে পড়লো। এই 5 বাদরের বাচ্চামি বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সর্দার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যেই হেমন্ত এদের ধমকে ধমকে রাখতো, সর্দারের অভাবে এরা সেই হেমন্তর কাছেই এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসলো। এদের মন ভালো করা কঠিন কাজ নয়, তবে আজ কঠিনই হলো মনে হলো তার। শরীর থেকে নামালেও আবার বেয়ে বেয়ে ইনি মিনি হেমন্তর কোলে উঠল। দুটোকে দুই পায়ে বসে হেমন্ত জিজ্ঞেস করলা, কাচ্চি খাবি? কেউ কথা বললো না। হেমন্ত পুনরায় বলল, মাওয়া ট্যুর হবে নাকি রাতে? ইলিশ ভাত খেতে যাবি? এবারে সবাই মাথা নাড়লো, কেউ যাবে না। অথচ এমনি সময় এরা সারা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিতে। তপ্ত শ্বাস পেল হেমন্ত। ইনিমিনি একসাথে বলে উঠল, হেমো ভাই আপনাকে। দুটোর এখনো তোতলানো ভাবটা কাটলো না। এদের হেমন্ত কি উত্তর দিবে? কেন নেই পৌষ? হনহনিয়ে দ্রুততার সাথে কদম ফেলে তালুকদার বিলাতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমে যত দ্রুত সম্ভব হাঁটা ধরলো। সিঁড়ি বেয়ে উঠতেই যেন ঘাম ছুটে গেল। কলিং বেল বাজতেই একজন কাজের লোক দরজা খুলে দিল। তৌসিফ তস্ত্রপ পায় সোজা রুমে হাঁটা দিল। পেছন থেকে কাজের লোকটা পানি দিবে কিনা জিজ্ঞেস করলে উত্তর এলো না। তৌসিফ সোজা রুমে ঢুকে দরজা লক করে সম্মুখে তাকালো। বড় বড় নিঃশ্বাস পড়ছে তখন। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পশ। তৌসিফের চোখ ধাঁধালো। মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাত ঘড়িটা খুলে কাউচে ছুঁড়ে ফেলল তৌসিফ। টাইটটা কোনো মতে টেনে টুনে খুলে শার্টের বোতাম 3টা খুলে বা হাতে এসিটা অন করলো। অতঃপর দাঁড়ালো পোষের সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায়নি। তৌসিফ চোখে কল দিয়ে বলল খেতে। মিনুকে দিয়ে বলল যাতে পোষকে বলে। তৌসিফ ব্যস্ত একটু খেয়ে নিতে। কই, এই মেয়ে তো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না, এরপর তারা বাঁকা কিছু হয়ে পড়ে থাকবে। এসব চলবে না তৌসিফের কাছে। একদম তার কাটার মতো সোজা বানিয়ে রাখবে তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পড়ল, পোশরাত। পোষ এক ডাকে উত্তর দেওয়ার মেয়ে না। অন্তত বিয়ের 19 ঘন্টায় তা তৌসিফ জেনে গিয়েছে। মেজাজ মুহূর্তেই খিটমিটে হয়ে গেল যেন। নিজের বলিষ্ঠ হাতে পোষের বাহু টেনে ধরে হঠাৎ সজোরে টান দিতেই শোয়া পোষ দাঁড়িয়ে গেল। মুহূর্তেই মাঝে ঘটা ঘটনাটায় স্তব্ধ পোষ। বুকটা অসম্ভব গতিতে ধুকপুক ধুকপুক করে যাচ্ছে। তৌসিফ পোষের বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলাম। ওর অর্ধ ভেজা খামার তো দেহটা লেগে আছে পোষের সাথে। এতটা কাছাকাছি এই প্রথম কোনো পুরুষের সাথে লেগে দাঁড়িয়ে আছে পোষ। পুরুষালী ঘামের গন্ধটা বাজে ঠেকলো নাকে। সরবার জন্য মোচড়াতে নিতে নিলেই তৌসিফ আরো চেপে ধরল। পোষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফ আসতে যেন হুশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্বী রূপ বজায় রাখতে রাগী গলায় বলা, ছাড়ুন আমাকে, অসভ্য লোক, নোংরা মানুষ। কেন ধরেছেন আমাকে? ছাড়ুন বলছি। আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না আমাকে। দুই হাত মেলে এবার একদম পোষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। অতি সত্বর দুটি দেহ যেন একে ভাজে একে সজ্জিত হলো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেল পোষ রাত। এইবার পোষ নড়তে পারল না, নড়ার সুযোগটুকুও মিল না। শুধু মুখে মৃদু গোঙানি শোনা গেল, যা মিলিয়ে গেল এই উষ্ণ আলিঙ্গনে। মিনিট 2 যেতেই তৌসিফের বাতন ঠিলে ছাড়ল, তবে পুরোপুরি ছাড়ল না সে। পোষের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হই, নোংরা হই, তোমারই পোশরাত। মানিয়ে নাও, না হয় আমি নিজেকে তোমার অভ্যাসে পরিণত করে নিব। এক বিরল অভ্যাস। আপনি কোনোদিন আমার অভ্যাস হবেন না। আপনি হবেন বদ অভ্যাস। তৌসিফ মৃদু হাসল, গা জ্বলল তাতে পোষের। এবার একদম পোষের কানে ঠোঁট ছুঁচি করে বলল, বদভ্যাস ত্যাগ করা যায় না পোশরাত। আমি রাজি তোমার বদভ্যাস হতে।
কথাটা বলে ওকে ছেড়ে দাঁড়ায় তৌসিফ। পৌষের প্রায় পড়ে যাওয়ার মতো বিছানায় বসে পড়ল। তৌসিফ শার্ট পুরোটা খুলতে খুলতে বলল, জড়িয়ে ধরাতেই এই অবস্থা তোমার? সকালে যেই সাহস দেখালে, আমি তো ভাবলাম রাতে দুজন। দরজা নক পড়তে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ভাইজান, বড় আপা ডেকেছিল আপনাকে। বড় ভাইজানের বাসায় আছে এখন। শুনেছি। কাজের লোকটা চলে যেতে তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পোষ বুকে হাত দিয়ে বসে রইল। এতটুকু কাছে আসাতে ওর সহ্য হচ্ছে না। সেখানে কিভাবে থাকবে পোষ তৌসিফের সাথে? 20 মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্র মতো একটা টি শার্ট পরে এসেছে। হাত ছাড়লো পোষ। তৌসিফ ভেজা চুল মুছতে মুছতে বলল, এত করে বলার পরও খাওনি কেন? তৌসিফ দম ছাড়লো। অতঃপর পোষের সামনে দাঁড়িয়ে এবার এর থুতনিতে আঙুল ছুঁয়ে তা উঁচু করে বলা, এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে পোশরাত। এক কথা একবার জিজ্ঞেস করতে উত্তর দিবে, বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এরপর থেকে যেন মনে থাকে। আমাকে রাগিও না, আমি রাগ দেখাতে চাই না তোমাকে পোশরাত। প্রচুর জঘন্য আমার রাগ, তুমি সহ্য করতে পারবে না, একদমই না। পৌষের মনে পড়লো মিনুর কথা। মাথাটা নামিয়ে বলল, ক্ষুধা লাগেনি। মিথ্যা বলে না পোশরাত, চলো খাবে। বলে পৌষের হাত ধরে উঠল। টেবিলে নিচ চেয়ারে টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলল, সবটুকু শেষ করবে। পৌষের প্লেটে পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজের খাবার নিল। খেতে খেতে ফোনে কারোর সাথে কথা বলছে। পৌষ আর মাথা তুলেনি। লোকটা খেতে বসে কথা বলছে। এক হাতে এখনো ভাত মাখা, না খেতে পারছে না উঠতে। কোনো মতে শুধু মুরগি দিয়ে খেয়ে উঠে গেল পৌষ। তৌসিফ যে চোখ ঘোরালো ওকে, তা দেখেও না দেখার ভান করার মতো করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার ধরুন পৌষকে কিছু বলার সুযোগটুকু পেল না। এই মেয়ে যে সুযোগেরই সদ্ব্যবহার করবে তা তৌসিফ পূর্বেই বুঝেনি। কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পড়া। সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎ প্লেট গোছাতে গোছাতে কাজের লোকটা বলে উঠল, ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে। কেন? ছোট বাবির রুমে গিয়েছিল, এরপর কি হলো জানি না। চেয়ারের আতঙ্ক নিয়ে কথাটা বলল মহিলা। তৌসিফ কপাল কুচকালো, জিজ্ঞেস করল, ডাকনি? ডেকেছিলাম, দরজা খোলে না। দুপুরে খাইনি? জি না। তৌসিফ মিনুর দরজার টোকা দিয়ে বলল। মিনু দরজা খুলো। তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনু নেই। দরজা মুহূর্তেই খুলে গেল। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফকে দেখা মাত্র লাই বেড়ে গেল ওর কয়েক গুণ। নাকের পানি চোখের পানি এক করে ফোপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভিড়িয়ে দিয়ে বলল, কি হয়েছে? কেন কাঁদছো? আমাকে অপমান করেছে, খারাপ ব্যবহার করেছে, ছোটখাটো কথা শুনিয়েছে। আমি এখানে থাকবো না, আপাকে বলুন আমাকে নিয়ে যেতে। বলে আবারও অঝরে ধারায় কাঁদতে লাগলো মিনু। তৌসিফ ফুস করে দম ছেড়ে বলল, কেঁদো না মিনু, তোমার আপা চলে আসবে শীঘ্রই। আর পৌষরাত ভালো মেয়ে, তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিস্টার্ব, তাই রেগে কথা বলেছে। আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুপুরে খাওনি তাই না? যাও খেয়ে নাও, ঠিক হয়ে যাবে সব। আর কথা বাড়ালো না তৌসিফ। যেই না রুম থেকে ভেরানো দরজা খুলে বের হবে অমনি দেখলো পোষ ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে কিঞ্চিৎ ফরকলো তৌসিফ। পোষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না, তবে এইটা ঠিক বুঝলো বিনুর রুম থেকে ওর বের হওয়া মোটেও সহজ বা সাধারণ চোখে দেখেনি পোষ। তৌসিফ কিছু বলার চেষ্টা করবে তার আগে গটগট পায়ে রুমে চলে গেল পোষ। তৌসিফ রুমে ঢুকলো। পোষের পেছনে গিয়ে দাঁড়ানো মাত্র ছাঁচালো গলায় পোষ বলে উঠল, দূরে থেকে কথা বলুন। তৌসিফ চোখ বুজে শ্বাস নিল। অতি থমথমে গলায় বলল, দেখো পৌষরাত, আগে যা করেছো ভুলে যাও। অনেক কিছু বলেছো, আমি বারবার বলছি আমাকে রাগিও না। থাকবো না এখানে আমি। গলা নামিয়ে কথা বলো পৌষরাত। কেন গলা নামিয়ে কথা বলবো? আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করলেন? একজনকে ভালোবাসি জেনেও কেন আমাকে বিয়ে করলেন? কাজের মেয়ের ঘরে দরজা দিয়ে ফিসফিসানি করবেন, আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে? জঘন্য পুরুষ। তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষের বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। এক হাতে খাটা আলতো চেপে ধরলো, বলল, ওই ছেলেকে ভুলে যাও। লজ্জা লাগে না এটা বলতে? লজ্জা তোমার হওয়া উচিত।
নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছো? কি চান আপনি? তোমাকে